উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল, রাজ্যসভার সদস্য, ভারতীয় জনতা পার্টির 2 টার্মের সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান বিষ্ণুকান্ত শাস্ত্রীর 96তম জন্মজয়ন্তী পালন আগামীকাল কলকাতার 26 নম্বর ওয়ার্ডের শিকারা ধর্মশালায় হবার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পরামর্শ দিয়েছেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে আমরা শ্রদ্ধা করি, তার সঙ্গে কোনো আমাদের বিরোধ নেই, কিন্তু এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে, আমাদের ছেলে মেয়েরা ঝামেলা করবে এবং ঝামেলা করবেই, আমি কিন্তু আপনাদের প্রোটেকশন দিতে পারবো না। বিষ্ণুজি আমাদের কাছে পরম শ্রদ্ধেয়, এমনকি দল মত নির্বিশেষে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নেই যিনি কোনোদিন বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো একজন সদাহাস্যময় অজাত শত্রু মানুষের বিরোধিতায় তিনি করেছেন বা ব্যক্তিগত তাকে আক্রমণ করেছেন। তার মৃত্যুর পরও আমরা দেখেছি শুধু তাকে মালা দেবার জন্য রোদ্দুরে 40 মিনিট একটা জায়গায় বিমান বসু অপেক্ষা করেছিলেন যে রাস্তার এখান দিয়ে যখন যাবেন দাঁড়িয়ে আমি তার মরদেহের মালা দেব। তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়েছিল 1998 সালে, আমাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল অম্লমধুর, এটা প্রত্যেকের জানা। জোটের প্রার্থী হিসেবে প্রতীকী এক ঘোষণা হয়েছিল দিল্লি থেকে। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর উপস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 3 জন সাংবাদিক সম্মেলন করে প্রথম আসন সমঝোতার প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে, তার নাম ছিল বিষ্ণুকান্ত শাস্ত্রী। তার কয়েকদিন পরে তৃণমূল কংগ্রেসের একটি মিটিংয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজের নাম নিজে ঘোষণা করে দিলেন ওই একই আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় অবস্থায় দৌড়েছিলেন দিল্লিতে যে নতুন দল করেছি, কংগ্রেস আমাকে খুন করে ফেলবে, আমি কি করব, আমার দলে বিদ্রোহ শুরু হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই আসনে দাঁড়াতে চাইছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে কারোর সঙ্গে নাম আলোচনা না করে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিজের নাম প্রত্যাহার করে নেন। কারণ অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আডবাণী বিষ্ণুজির মতো একজন ব্যক্তিত্বের যে উচ্চতা ছিল তাকে তারা এই ধরনের একটা অবাস্তব অনুরোধ করবার অবস্থায় ছিলেন না। কিন্তু যে ব্যক্তি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলকে গঠন করতে সাহায্য করেছিলেন তিনি ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী। এই ইতিহাস নতুন করে বিজেপি লেখার কোনো প্রয়োজন নেই, এটা সর্বজনবিদিত। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, যারা প্রিন্টের আছেন, তারা নিউজ পেপার মর্গে, এবং যাদের আপনারা এখানে চিত্র চ্যানেলের লোকজন আছেন, প্রত্যেকে নিজেদের লাইব্রেরিতে গেলে আপনারা সেই জিনিস দেখতে পাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজে ঘোষণা করছেন, আর বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে, এবং আমাদের দলের অনেকে ক্ষুব্ধ ছিলেন। প্রয়াত তপন শিকদার সহ দলের সমস্ত নেতা, প্রয়াত সুকুমার ব্যানার্জি এবং আরো যারা নেতৃবৃন্দ ছিলেন, আমরা সরাসরি বিষ্ণুজিকে বলেছিলাম এই কাজ আপনি ঠিক করেননি। কিন্তু বিষ্ণুজি সেটা করেছিলেন শুধুমাত্র তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম বা বাম বিরোধিতার স্বার্থে। আজকে সেই তৃণমূল কংগ্রেস বিষ্ণুকান্ত শাস্ত্রীর জন্মদিবস বন্ধ করে দিলেন, এবং শুধু বন্ধ করে তারা আশ্বস্ত হলেন না, তারা এই শিখর ভবনের যিনি সেক্রেটারি আছেন শিবশঙ্কর সিকারিয়া, তাকে থ্রেট পর্যন্ত ফোনে করা হলো যে কেন এখানে পারমিশন দেয়া হয়েছে। এখানে বক্তা কে আছেন, এখানে প্রধান এই বিষ্ণুজি আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী স্মৃতি সংঘের প্রধান
বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকার যার কথা ছিল, ডক্টর প্রেম শঙ্কর ত্রিপাঠী, প্রথিতযশা হিন্দি ভাষা সাহিত্যের একজন ব্যক্তিত্ব এবং একজন একাডেমিশিয়ান, অধ্যাপক। আজকে তিনি ছিলেন বক্তা এবং আরেকজন ছোটখাটো বক্তা হিসেবে বিষ্ণুজির সঙ্গে কাজ করেছে বলে সেখানে আমার নাম ছিল। এবং আমাদের ওখানে স্থানীয় জেলা সভাপতি তারাও এর মধ্যে ছিলেন। এটা কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না। এই রাজ্যের একজন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, একজন প্রাক্তন রাজ্যপাল, একজন অধ্যাপক, যিনি এমার্জেন্সিতে জেলে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্রের বিরোধিতা করে, আজকে এই ধরনের একজন ব্যক্তিত্ব যাকে কোনো রাজনৈতিক দল কোনোদিন যাকে নিয়ে দিকে আঙুল তুলতে পারেননি, তার পরিচ্ছন্ন জীবন, তার যে ভাবমূর্তি, সেটা সর্বজন বিদিত। আজকে তার জন্মদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বন্ধ করে দেওয়া হলো। আগামীকাল তার যে ৯৬তম জন্ম বার্ষিকী যেটা পালন করার কথা ছিল, সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানের তাদের যে সংস্কৃতি, তার নমুনা। সবচেয়ে এই কাউন্সিলরের নাম আর আমি বলতে চাইছি না। কাউন্সিলরের কাছে গিয়েছিলেন, রবিবাবু না কেউ কাউন্সিলর আছেন ২৬ নম্বরে, তিনি বলেছিলেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিয়ে আমাদের কোনো নেই, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু যেখানে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম আছে সেই জন্য এখানে আমাদের বলা সম্ভব নয়। ছেলেরা ঝামেলা করলে তার রিস্ক তিনি নিতে পারবেন, এটা ছিল তার বক্তব্য। এবং তাকে থ্রেট করা হয়েছে ফোন করে, যিনি সেক্রেটারি আছেন এই ধর্মশালায়, তাকে থ্রেট করা হয়েছে এবং তারা কার্যত অনুনয় বিনয় করে দিচ্ছে, হাত ধরে আমাদের তো ভবিষ্যতে চালাতে হবে, আর সেজন্য আগামীকাল হওয়ার কথা ছিল, সেটা করা যাচ্ছে। আর কি বলার নেই। যারা অর্গানাইজার ছিল তারা পুলিশকে কি ইনফর্ম করেছে প্রোগ্রাম কি আদৌ হবে? প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম করা সম্ভব নয়। প্রোগ্রাম করা সম্ভব নয়, কারণ সরাসরি ওই সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে এবং ভবিষ্যতে ওখানে আর কারোর প্রোগ্রাম করা যাবে না, দরকার হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আপনারা কি পুলিশকে কিছু জানাবে? আমরা তো সংবাদ মাধ্যমকে জানালাম, মানুষকে জানানোর জন্য। পুলিশই তৃণমূলই পুলিশ, পুলিশের ক্ষমতা যে তৃণমূলের বিরোধিতা করে ওখানে পারমিশন দেওয়ার। রুফটপ ক্যাফে, কলকাতা পুরো এলাকার সমস্ত রুফটপ ক্যাফে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ টহল দিচ্ছে। এতদিন ধরে যারা ব্যবসা করছেন, তারা এনওসি পেয়েছেন, তাদের কাছে ট্রেড লাইসেন্স আছে, কিসের ভিত্তিতে কলকাতা কর্পোরেশন এই সমস্ত দিল এবং এখন হঠাৎ করে বলা হচ্ছে যে কোনো রুফটপ ক্যাফে চলবে? এটা সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের ক্ষতি হবে। যারা করেছেন তারা তো পারমিশন নিয়ে করেছেন, এটা তুগলকিরাজ চলেছে। উনি এক কথা ঘোষণা করে দিলেন সমস্ত রুফটপ ক্যাফে বন্ধ হয়ে যাবে, আর এমনি পশ্চিমবঙ্গে তো কোনো ব্যবসা নেই। একটা ব্যবসা চলছিল, সেখানে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছিল, এতগুলো মানুষকে বেকার করে দেওয়ার কি প্রয়োজন আছে? এই সমস্ত কাজ ছেড়ে যে জলা জমিগুলো বোঝাই হচ্ছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, রামসার ট্যাগ লাগানো আছে, সেখানে যে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বালিকের বিস্তীর্ণ অঞ্চলে ভেতরে জলা জমির ওপরে যেভাবে বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, তা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন উনি? কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মিউনিসিপ্যালিটি ৬ ফুট রাস্তা ৮ তলা বিল্ডিং এর পারমিশন কি করে দেওয়া হচ্ছে? কোনোদিন ব্যবস্থা নিয়েছেন? ওখানে যদি একবার আগুন লাগে, এই যে পাশে দমদম আছে, যদি একবার আগুন লাগে, কোন ফায়ার ব্রিগেড এসে সে আগুন নেবানোর ক্ষমতা নেই। মানুষের প্রয়োজন আছে শহরের কাছাকাছি থাকা। র্যাপিড আরবানাইজেশন ইজ এ সোশ্যাল রিয়ালিটি। মানুষের চাপ বাড়ছে, শহরের দিকে আসার প্রবণতা বাড়ছে, তো স্বাভাবিকভাবে বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেখানে সামান্যতম একটা ন্যূনতম কোনো ব্যবস্থা থাকবে তো? কোথায় নজরদারি? কিন্তু ওখানকার যারা
ইঞ্জিনিয়ার আছে কর্পোরেশনের, মিউনিসিপ্যালিটি, তাদের সঙ্গে কাউন্সিলর যোগ সাজসে বিক্রি করে চলেছে। কি ব্যবস্থা নিয়েছেন ফিরহাদ হাকিম? এত যে বেআইনি হোর্ডিং আছে, উনি দেখেন না কত টাকা কর্পোরেশনের ঘরে যাচ্ছে, গোটা ভিআইপি জুড়ে যত হোর্ডিং লেগেছে তার পরিসংখ্যান কত, সংখ্যা কত? শ্বেতপত্র প্রকাশ করে বলুন, আর আপনারা ওই শ্বেতপত্র নিয়ে তাকিয়ে দেখুন রাস্তার দিকে প্রকৃত চিত্রটা কি আছে। এটা নিয়ে বলছি, রুফটপ রেস্তোরাঁ বন্ধ করার কথা বলেছেন, কিন্তু কয়েক মাস আগে যে একটা বড় মলে আগুন লেগেছিল সেখানে কিন্তু রুফটপ রেস্তোরাঁ ছিল না, অন্য জায়গায় রেস্তোরাঁ ছিল। ফলে সেই রেস্তোরাঁগুলো তারা বন্ধ করতে গেলে তো সেই রেস্তোরাঁগুলো বন্ধ করার কথা। রুফটপে যে আগুন লাগে, প্রথম কথা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা। যেখানে রেস্তোরাঁ তৈরি হচ্ছে সেখানে যদি ভবিষ্যতে আগুন লাগে, রেস্তোরাঁ ছাড়া বাইরে থেকে দমকলের কাছে সেই আগুনকে কমব্যাট করবার মতো প্রয়োজনীয় অত্যাধুনিক তাদের কাছে কোনো জিনিসপত্র আছে কিনা, সেটা তো আসল প্রশ্ন। আর দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব তো পুরসভা। তাহলে পুরসভা কি করে এখানে? তাহলে যে যার খুশি পয়সা নিয়ে এনওসি দিয়ে দেয়, আর তারপরে এই ধরনের ঘটনা ঘটে। আজকে হঠাৎ রুফটপ নিয়ে তিনি পড়ে গেলেন, তো বহু রুফটপ রেস্টুরেন্ট কলকাতায় আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে। তা কলকাতায় কোনো রুফটপ ক্যাফে থাকবে না? এটা কোন জায়গায় মনে হচ্ছে যে যাদের দায়িত্ব তারা দায়িত্ব সামলালেন না, মুখ্যমন্ত্রী এসে বার্তা দিলেন, এবং তারপরে নিজেদের দোষ থাকতে একটা তড়িঘড়ি সিদ্ধান্ত তড়িঘড়ি। এই বিষয়টার জন্য তো সম্পূর্ণ দায়ী হচ্ছে পুরসভা, তার দপ্তর। ফিরহাদ হাকিম স্টেটমেন্ট করলেন যে যখন বেআইনি নির্মাণ হয় তখন আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করে না। তো বেআইনি নির্মাণ যখন হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব পুরসভা, দেখার দায়িত্ব কাউন্সিলর। আরে সামান্য একটা বাড়ির সামনে ইট ফেললে, বালি ফেললে সেখানকার কাউন্সিলরের লোকজন পৌঁছে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির তলায় গিয়ে বলে এলো সুভাষদাকে ডেকে দাও, হ্যাঁ, আর তারা জানলো না, রুফটপ রেস্টুরেন্ট হয়ে গেল। এ হতে পারে কোনো সময় নেই। এটাও জানা যাচ্ছে, এটাও শোনা যাচ্ছে যে কলকাতা পুরসভার কাছে এখনো পর্যন্ত এই তথ্যটাই নেই যে কলকাতা শহরে কতগুলো রুফটপ ক্যাফে রয়েছে। কিন্তু যদি সেই তথ্য না থাকে তাহলে এনওসি গুলো কিসের ভিত্তিতে দেওয়া হবে? যেরকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গে কত ডাক্তার আছে তাদেরও যেমন কোনো তালিকা নেই, সেরকম পশ্চিমবঙ্গে কত রুফটপ রেস্টুরেন্ট আছে, কত রেস্টুরেন্ট আছে, কত বেআইনি বার আছে তারও কিন্তু কোনো হিসাব নেই। কারণ পুরোটাই করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। তো ফিরহাদ হাকিম কোনো বিবৃতি দিলে যদি সেটা আন্তরিকভাবে উনি চান, ওনার আজকে সে ক্ষমতা নেই, উনি কারণ মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই যে তিনি কথা বলবেন আর সমস্ত কাউন্সিলররা স্থানীয় তারা মেনে নেবেন। তার সবচেয়ে বড় উদাহরণ তো আপনারা দেখলেন, বিধাননগর পুরসভা বাগুইহাটি থানাকে জানিয়ে দিল লিখিতভাবে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, জলা জমি বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে। সেটা থানায় রিপোর্ট দিলেন লিখিতভাবে, কারা দিচ্ছেন? বিধাননগর কর্পোরেশন। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, আজও সেখানে কনস্ট্রাকশন চলছে, আমরা নাম দিয়েছি। কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা আছে? প্রত্যেকে গিয়ে হাইকোর্টে একটা স্টে নিয়ে নিচ্ছে। পুরো রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বালিকের ভেতরে যে আবাসন তৈরি হয়েছে, সেই আবাসনের মধ্যে 70% আবাসন হয়েছে যে আবাসনের জলাজমির ওপর হয়েছে, যেগুলো বেআইনি, আইনের বিভিন্ন ফাঁক দেখিয়ে সেটাকে স্টে অর্ডার দিয়ে মামলাটাকে একটুখানি ডিলেট করিয়ে সেখানকে এক ধরনের ঘুরিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, উনি সেগুলো বন্ধ করুন। রুফটপ রেস্টুরেন্টের পিছনে পড়ে গেলেন। দিলীপ ঘোষ যেভাবে তিনি দলের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হচ্ছেন, এবং আমার প্রশ্ন দ্বিতীয় অংশে, দলের বিভিন্ন অংশের নানা স্তরের কর্মী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেভাবে দিলীপ ঘোষের সমালোচনা করছে, প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্ব এই অচল অবস্থা বা এই অদ্ভুত অবস্থাকে কিভাবে দেখছে? যেটা হয়েছে সেটা অনভিপ্রেত, যেটা হয়েছে আমাদের মতো দলের সেটা কাঙ্ক্ষিত নয়। যা হয়েছে পুরো এপিসোডটাই যেতে পারি, কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত না। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন
অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নন, কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি যেটা হয়েছে সেটা অনভিপ্রেত, শুধু সৌমিত্র খান নয়, অনেকে পোস্ট করেছে, এবং এই যে বিভিন্ন নেতাদের নামে কটূক্তি করছে বিভিন্ন স্তরের কর্মীরা, আগামীতে সেই কর্মীদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিতে পারে? যেহেতু বিভিন্ন নেতা নিশানায় এবং বিভিন্ন স্তরের কর্মীরা যে যার মনের মতো লিখে যাচ্ছে। না, যে যার মনের মতো লিখতে পারে না। যে যার মনের মতো যখন লিখছে তখন দলের যেটা করার দল সেটা করবে। বিজেপি সংঘবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছে যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছে। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত, আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয় এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়, নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলই থাকে, আর আমাদের মতো দলে একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তি তো অনেক দূরের কথা, এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেনই আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা তার জন্য দল আত্মসমীক্ষা করবে, তার জন্য দল সমীক্ষা করবে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম, বাদ বাকিটা যাদের করার তারা করে দেবে। আপনি বলছেন এটা কাম্য নয়, এটা কাঙ্ক্ষিত নয়, দল ব্যবস্থা নেবে, কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা এটাকে বাড়তি দিচ্ছেন কেন? কোনো সমালোচনা হচ্ছে, কড়া ব্যবস্থা আপনারা কি দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন? দিলীপ ঘোষের বিরুদ্ধে কি? দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত, দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম, পুরো বিষয়টির ওপরে দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যার সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। যারা নতুন এসেছেন, ধরুন অন্য দল থেকে এসেছেন, প্রস্তাব পাচ্ছেন, বা অন্যান্যরা যারা অন্য দল থেকে এসেছেন, তারাও দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে এমন এমন কিছু টার্ম ব্যবহার করছেন, এমন এমন কিছু লেখা লিখছেন যেটা ভোটার উপর আপত্তিকর। তারা কি বিজেপির ডিএনএ, আপনি বারবার বলেন বিজেপির শৃঙ্খলার কথা, বিজেপির ডিএনএ বোঝার কথা, এদের কি একটুখানি নতুন করে পাঠ দেওয়ার বা শেখানোর প্রয়োজন? প্রত্যেকের পোস্ট এবং প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিজেপি অবহিত। আমি আবার বলছি, এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, এই বিষয়কে শেষ করার জন্য, এই বিষয় যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতে আর কোনোদিন না হয় তার জন্য যা করার সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে কিছু মানুষজন আছেন, বিজেপির নেতৃবৃন্দ আছেন, সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেখে তারা যা সিদ্ধান্ত দেবে। এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেখানে আমি গিয়েছি, স্বাভিমানে লাগবে, দলে ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কি ভালো জায়গা নাকি? দিলীপ ঘোষের জায়গা তৃণমূলের থেকে অনেক উপরে, দিলীপ ঘোষ সেটা বলেছেন। দেখুন, দিলীপ দা কি বলছেন সেটা দিলীপ দার ব্যক্তিগত মতামত। দিলীপ দা তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করছে, আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে।
আমাদের দলের অবস্থান এইটা ছিল যে যে কোনো মন্ত্রী, যে কোনো নেতা, যে কোনো ব্যক্তি মন্দির তৈরি হতেই পারে, করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো হিডকোর টাকায় যেভাবে মন্দির তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা নাকি এখনো শীর্ষে পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মোটামুটি সবাই তো পনেদি বড় লোক, তারাই তো টাকা পয়সা দিলেই তো হয়ে যেত মন্দিরটা। সেটার জন্য দেহ করের টাকা খরচা করে পশ্চিমবঙ্গের স্কুলগুলো ঢুকছে, বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে, হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, সন্ধ্যা 6টার পরে স্টেট হসপিটালগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না। বহু ভেন্ডার পয়সা পায়নি। এই যে পথশ্রী করেছেন, খুঁজে দেখুন তো, কন্ট্রাক্টরদের সঙ্গে গিয়ে কথা বলুন, একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছেন, কতদিন টাকা বাকি আছে। এই যেখানে রাজ্যের পরিস্থিতি, তো সেখানে হিডকোর টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোনো সরকারের কাজ? আমরা দলের অবস্থান এটাই। আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামি। আমরা তো প্রথম থেকেই বলেছি যে কালীঘাটের মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল রিজেক্ট করে দিয়েছে, বলে পারবো না। তারপরে ওরা গিয়েছিল পুরীতে, ওখানে জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাতও থাকতো তাহলেও আমি তোমাদের বাঁচাতে পারতাম না, যা তোমরা করেছো। এরপরে ওখান থেকে জগন্নাথ দেবী পাঠিয়ে দিয়েছেন এদেরকে, যা বঙ্গোপসাগরের কিনারে। জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে। আমরা বলছি বারবার যে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করছি। ওই ফিরাদাকিন যেটাকে একটা গঙ্গা পুজো নাকি শুরু করেছেন এইখানে বাবুঘাটে সাজিয়ে হচ্ছে, ওখানেই তৃণমূলের বিসর্জন হবে কার্নিভালের মতো। কিন্তু এখানে উনি জগন্নাথ দেবের ইচ্ছা যে তৃণমূলকে বঙ্গোপসাগরে বাঁচাবে, ওই নিয়ে এসছেন এখন দীঘায়। সবই প্রভুর ইচ্ছা, আর আমাদের কিছু করার নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে দিলীপ বাবু অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, রাজনীতি থেকে সৌজন্যের পার উঠে যায়নি। আমারও বিজেপি বা অন্য দলে অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমি কি তাদের নিমন্ত্রণ অ্যাটেন্ড করবো না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকেন, যেটা অন্যায় কোথায়, সেটা নিয়ে রেড়ে তারাই করছেন যারা ক্ষুদ্র মানসিকতা নিয়ে চলেন। দিলীপ বাবুকে না, আমি এই বিতর্কের বাইরে গিয়ে একটা অন্য প্রশ্ন করতে চাই। দিলীপ ঘোষের কে বিকাশ ভট্টাচার্য সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। দিলীপ ঘোষকে পার্টির কর্মীরা চেনেন, আমরা চিনি। বিকাশ বাবু যদি এই ব্যাপারে সার্টিফিকেটটা নাও দেন তাহলে দিলীপ ঘোষই থাকবে। এক, দুই হচ্ছে রাজনৈতিক সৌজন্যর কথা এখন কি সিপিএম শেখাবে বিজেপিকে? এখন বিকাশ বাবু তো অন্তত যে দলে আছেন সে দলের পক্ষে দেখার কোনো কারণ নেই। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, গোটা সিপিআইএম এর কেরলের সদস্যরা ছিলেন, বিকাশ ভট্টাচার্য নিজে ছিলেন। আমি একমাত্র রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ করে আমার বক্তব্য শুরু করেছিলাম যেদিন উনি মারা গিয়েছিলেন। সিপিআইএম এর সৌজন্য হলো না একবার, যখন তারা বুদ্ধদেবের স্মরণ সভা করলেন। বিজেপি তো আমার নামটা মনে পড়লো না, বিজেপির নামটা মনে পড়লো না। স্মরণ সভায় তো সকলকেই ডাকা হয়, তো সিপিআইএম ডাকে দেয়। যে ধরনের ঘৃণা এবং প্রতিহিংসা অসৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, সেই একই রাজনীতি হচ্ছে সিপিআইএম এর রাজনীতি। সুতরাং বিকাশ ভট্টাচার্য উনি ভালো মানুষ, ভদ্রলোক। বিকাশ ভট্টাচার্যের মানে সঙ্গে, মানে তার এই অবস্থানের সঙ্গে তার দলের কোনো মিল। আরেকটি বিষয় বাইরে, আরেকটি অস্বস্তি বিজেপিতে, তা হলো আপনাদের বিধায়ক হরিণঘাটার বিধায়ক, তিনি এর মধ্যে একটি হিন্দুত্বের প্রমাণ নিয়ে আলোচনায় হঠাৎ করে বলে বসেছেন যে শুভেন্দু অধিকারীর সায়ন্তিকা হিন্দুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করায় তার কোট প্যান্ট খুলে দেখার পরামর্শ দিয়েছেন অসীম সরকার। সায়ন্তিকা পাল্টা বলেছেন যে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব তারা বিজেপি কি সবসময় নারী বিদ্বেষী? তাদের বিধায়কের এই ধরনের মন্তব্য তারা কিভাবে দেখছেন? আপনি যেহেতু দলের দায়িত্বে রয়েছেন, সেই দলেরই বিধায়ক হরিণঘাটার অসীম সরকার, তার এই ধরনের আপনারা কিভাবে দেখছেন? না, এসব খোলাখুলির মধ্যে বিজেপি নেই, আর আমিও নেই। আমাদের দল কি ব্যবস্থা নেবে বিধায়কের বিরুদ্ধে? কি ব্যাপার হয়েছে আমি নিজেই জানি না। তৃণমূল যে ভাষায় কথা বলে, যে এরকম আক্রমণ করে, তা উনি একজন কবি মানুষ, উনি ওনার মতো করে বলেছেন। সমস্ত কথা কি রাজনৈতিক
থাকতে হবে। কারণ সাহিত্যে অশ্লীলের স্থান থাকতে পারে, অসুন্দরের কোনো জায়গা নেই। উনি যেটা বলেছেন সেটা অসুন্দর হতে পারে, কিন্তু অশ্লীল নয়। সুমিত্রা, বিরাটি থেকে যে পাক নাগরিক বিরাটি থেকে যাকে গ্রেপ্তার করেছি তাকে 7 তারিখ পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে। এই জঙ্গিদের তৈরি করতো, স্লিপার সেল তৈরি করতো, পাকিস্তান থেকে নির্দেশ আসতো, সেটাকে এক্সিকিউট করতো। বাংলায় বসে একজন বাংলাদেশি নাগরিক, তিনি বাংলায় এলেন, জাল পাসপোর্ট তৈরি করলেন, সমস্ত ডকুমেন্টস তৈরি করলেন, তার আবার পাকিস্তান থেকে নির্দেশ আসছে। এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের ডেকে এনেছে রাজ্যে। তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী উত্তর 24 পরগনায় প্রকাশ্যে বক্তৃতা করে বলছেন যে একজনও বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন রাজ্যসভার সদস্য, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার নেতা, তার ভিডিও সকলের সামনে এসেছিল। তিনি গুনছেন যে হিন্দুরা না, হিন্দুদের ভোট দিতে যাবে না, এগুলোকে বাদ রাখ। তার সেখানে তো এ ধরনের ঘটনা ঘটবেই। আপনি একটা বলছেন, এরকম হাজার হাজার বেরোবে। আগ্নেয়গিরির ওপরে বসে আছে পশ্চিমবঙ্গ। শ্রমিকদের সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা তার রাজনৈতিক বিষয় কমিটি একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যেটা অনেকদিন ধরে আলোচনায় ছিল, যা প্রতারণা আর জনগণনা। সামনে তো বেশ কয়েকটা রাজ্যের নির্বাচন, সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও নির্বাচন। এই যে জাত গণনা বিষয়টা, সেটা 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, দীর্ঘদিন ধরে কংগ্রেস সহ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছিল যে বিজেপি কাস্ট সেন্সাসের বিরোধিতা করছে। প্রকৃত চিত্র মানুষের সামনে আসতে দিচ্ছে। ভারতবর্ষকে শাসন করেছে কংগ্রেস স্বাধীনতার পর থেকে, এবং তারপরে কিছুদিনের যখন অকংগ্রেসী শাসন হয়েছিল, অধিকাংশ বিজেপি বাড়ির সরকার গুলো ছিল যে অকংগ্রেসীর জামা গায়ে পড়ে প্রাক্তন কংগ্রেসের এই দেশটা চালিয়েছে। কিন্তু বিজেপি যেন সংঘবদ্ধ সমাজ চায়, আমরাও চাই যে আমাদের এখানে যে কাস্টিজম, যেটা সোশ্যাল রিয়ালিটি, সেটাকে মেনে নিয়ে কে কোন অবস্থায় আছেন সেটা সকলের মানুষ যাতে জানতে পারে, তার ব্যবস্থা করা। কিন্তু জাতের নামে বজ্জাতি, সেটাও বন্ধ হওয়া উচিত। বিজেপি মানে এই ধরনের অস্পৃশ্যতা, সে সামাজিক এবং রাজনৈতিক দুই অস্পৃশ্যতার বিরোধী। পশ্চিমবঙ্গে সেই অর্থে আমরা অনেকটাই এর থেকে মুক্ত। সম্পূর্ণ মুক্ত কিনা জানি না, প্রায় অন্যান্য জায়গার থেকে আমরা মুক্ত। এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনে অন্তত একটা গর্বের বিষয়। সুতরাং এখানে এর একটা খুব যে গুরুত্ব আছে সেটা নয়। এই সেন্সাসে পশ্চিমবঙ্গের ভোটে যেটা হবে, যদি তার আগে সেন্সাস শুরু হয়ে যায় ভোট গণনা, তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কত, বা বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুর সংখ্যা কত। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন শামশেরগঞ্জ দাঙ্গা কবলিত এলাকায়, সেখানে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে সরকার, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। প্রথম কথা, আপনার এই প্রশ্নেই আমার আপত্তি আছে, এবং সবাই আপনারা বারবার এই কথা বলছেন যে দাঙ্গা কবলিত অঞ্চলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। কোথাও কোনো দাঙ্গা হয়নি। যেটা হয়েছে, হিন্দু যেখানে সংখ্যালঘু, সেখানে তারা আক্রান্ত হয়েছে, তাদের মহিলাদের অসম্মানিত করা হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হয়েছে, তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ভাঙা হয়েছে, দোকান পোড়ানো হয়েছে। কোনো জায়গায় দাঙ্গা হয়নি। একতরফা আক্রমণ হয়েছে হিন্দুদের উপর। পরিস্থিতি শান্ত হয়ে গিয়ে তারা এখন বাড়ি ফিরতে ভয় পাচ্ছে। একজন মহিলা যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন বিএসএফ কে আমাকে গুলি করুন, আমি আপনাদের গুলিতে ঝাঁটা হয়ে যেতে চাই, আমার দুঃখ থাকবে, আমি অন্যের হাতে অপবিত্র হব না, তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে? মুখ্যমন্ত্রী যাওয়া, সরকারি সাহায্য দেওয়া, সাহায্য দেবে, সমস্যার সমাধান মিটে যাবে। আসলে যে ইস্যুটাকে অ্যাড্রেস করা দরকার, যে 12 থেকে 17 বছরের ছেলেরা, 15 বছরের ছেলেরা যাদের মাঠে খেলার কথা, তারা হাতে পাথর নিয়ে তারই শিক্ষককে মারছে, তলোয়ার নিয়ে তারা রাস্তায় বেরিয়েছে, তারা হিন্দুদের দোকান লুট করেছে। আজকে যারা ওখানে আক্রান্ত হয়েছে, তারা কেউ ওয়াকফ বিল নিয়ে রাস্তায় মিছিল করেছিল, কোনো মসজিদে পাথর মেরেছিল, ইসলাম বিরোধী কোনো কথা বলেছিল, নবীকে অসম্মানিত করেছিল, তাহলে কেন তাদের বাড়ি আক্রমণ করা? কেন এই জেহাদি মানসিকতা শিশু মনে আজকে ঢুকছে? কোথা থেকে ঢোকানো হচ্ছে? এই ইনডক্ট্রিনেশন যেখান থেকে শুরু হয়েছে, সেটাকে দেখার দায়িত্ব রাজ্যে। রাজ্য সেটাকে অ্যাড্রেস করছে না।
ওখানে গিয়ে প্রলেপ লাগালে কি হবে? একটা মানুষের সর্বস্ব লুট করে দিয়ে তাকে ললিপপ দিতে যাবে? গত বছরের ভোটের সময় একটা বড় ইস্যু ছিল রাজ্যের বুকে সন্দেশখালী। আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা সন্দেশখালীতে গিয়েছিলেন, সেখানকার মহিলারা কেমন আছেন জানতে। সেখান থেকে যে ছবি উঠে এসেছে অর্চনা মজুমদার যা তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে যে তারা এখনো ভীত সন্ত্রস্ত। অভিযোগ উঠে আসছে শেখ শাহজাহান যখন জেলের মধ্যে রয়েছেন, সংশোধনালয়ে রয়েছেন, তখন তার যে অনুগামীরা তাদের মধ্যে কোনো সংশোধন হয়নি, তারা একইভাবে সেখানে সন্ত্রাস কবলিত করে রেখেছে এলাকাকে। আপনারা কিভাবে দেখছেন? কিছু মানুষ মানে যেরকম ওষুধের ক্ষেত্রে হয় না, ওষুধের কাজ করে না, তো এইগুলোকে সংশোধন কেন্দ্রে রেখেও এগুলো সংশোধন হবে না। কেউ যদি মনে করেন যে ভেতরের থেকে সংশোধিত হয়ে যাবে শেখ শাহজাহান, ভুল করছে। আর শেখ শাহজাহানও সংশোধিত হবে না, এরাও সংশোধিত হবে। এরা যাতে সংশোধিত হয় সেটা হচ্ছে পুলিশের ভয়। ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলতে হবে, আর সেটা বলার জন্য তৃণমূল সরকারকে সরিয়ে দিতে হবে। যতক্ষণ তৃণমূল সরকার থাকবে ওখানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়েই থাকবে। ধন্যবাদ।